আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইভ এমসিকিউ। আজকে আমাদের অ্যানাটমি ফার্স্ট লেকচার। আজকের ফার্স্ট লেকচারে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো অ্যানাটমি অফ সেল, সেল ডিভিশন, এলিমেন্টারি জেনেটিক্স, টিস্যুজ অফ দ্য বডি। আজকের টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কেননা 39 BCS-এ এই টপিকগুলো থেকে 10টি প্রশ্ন ছিল। তার মানে মেডিকেল টপিক্সের 10% প্রশ্ন শুধুমাত্র এই টপিকগুলো থেকে ছিল। সেই জন্য আজকের লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে আপনারা আজকের লেকচারটি করবেন এবং রিলেটেড সব টপিকস আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এই 4টি টপিক্সের মধ্যে 3 নম্বরে যেটি আছে এলিমেন্টারি জেনেটিক্স, এটি একটু ডিফারেন্ট মনে হয়, অ্যানাটমির সাথে রিলেটেড না মনে হয়, কিন্তু অ্যানাটমিতে কিছু জেনেটিক্সের ইম্পর্টেন্ট টপিক্স রয়েছে, সেগুলো এখান থেকে জানতে হবে। তো এইটা পড়ার জন্য নর্মালি অ্যানাটমির যে বইগুলো, সেই বইগুলোতে এই টপিক্সটা ম্যাক্সিমাম বইতেই নেই। এই টপিক্সটা আছে একটা বইয়ে, সেটি হলো একে দত্ত জেনারেল অ্যানাটমি। সেই বইতে এলিমেন্টারি জেনেটিক্স নামে একটা চ্যাপ্টারই আছে। সেই জন্য ওই চ্যাপ্টারটি যদি আপনারা কেউ চান পড়ে নিতে পারেন, কিন্তু না পড়ে নিলেও সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসে খুবই সুপারফিশিয়াল, খুবই বেসিক আসে, যেগুলো প্রত্যেক মেডিকেল থেকে পাশ করে ডাক্তার সবাই জানে সাধারণত। যেমন গত BCS-এ 2টি প্রশ্ন ছিল। একটি প্রশ্ন ছিল ডিএনএ ইজ লোকেটেড ইন। ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে কোথায়? ক্রোমোজোমে। 4টা অপশন ছিল এরকম, যে ক্রোমোজোম, লাইসোজোম, গোলজি বডি, এরকম অপশন ছিল। তো সেখানে ক্রোমোজোম আনসার হবে। খুবই ইজি প্রশ্ন। কিন্তু এখানে ক্রোমোজোম ছাড়া ডিএনএ কি কোথাও থাকতে পারে? হ্যাঁ, পারে। এখানে যদি আবার মাইটোকন্ড্রিয়া থাকতো তখন কিন্তু 2টা অপশন নিয়ে ঝামেলা হতো। তারপরেও যদি অপশন থাকে মাইটোকন্ড্রিয়া, ক্রোমোজোম, আনসার ক্রোমোজোমই হবে। কেননা ক্রোমোজোমই নর্মালি কি থাকে? ডিএনএ থাকে। তো ক্রোমোজোমের বাইরে কি ডিএনএ থাকতে পারে? থাকতে পারে। কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে নর্মালি থাকে। সেটা কি? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ মানে কোনটা? প্লাজমিড। আমরা প্লাজমিড পড়েছি, যে প্লাজমিড হলো এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। সেটা কোথায় থাকে? ডিএনএর বাইরে। নর্মালি কোথায়? মাইটোকন্ড্রিয়াতে থাকে। সেটার আর কি ক্রাইটেরিয়া থাকে? সেটা সার্কুলার থাকে। ডিএনএ নর্মালি সার্কুলার হয় না, কিন্তু এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ প্লাজমিড, সেটি সার্কুলার হয়। এটা একটি স্পেশালিটি, এটা আমরা মাথায় রাখবো যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ আছে, এবং সেই ডিএনএটা কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে। সেটার অন্য ক্রাইটেরিয়া কি? এটা সার্কুলার হয়। বায়োকেমিস্ট্রিতে এটা ছিল, আমাকে প্রফের ভাইভাতে ধরা হয়েছিল যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ এর ক্রাইটেরিয়া। এটা হারপারেও ছিল এবং সত্যনারায়ণাতেও ছিল। সো এটা এখানে আমরা জেনে রাখবো, যদি পরীক্ষায় আসে যে ডিএনএ ইজ লোকেটেড ইন, এখানে ক্রোমোজোম অপশন নেই, তখন সেটা ব্ল্যাঙ্ক হবে না, তখন সেটা মাইটোকন্ড্রিয়া হবে। বা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ সেটাও বলতে পারে, অথবা প্লাজমিড কোনটি সেটিও বলতে পারে, বা সেটার আরেকটা ক্রাইটেরিয়া হলো সার্কুলার ডিএনএ। এটা আমরা মাথায় রাখবো এলিমেন্টারি জেনেটিক্স থেকে। আরেকটি প্রশ্ন ছিল এলিমেন্টারি জেনেটিক্স থেকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কি কাজ করে? এরকম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে ট্রান্সক্রিপশন মানে কি, এটা আগে জানতে হবে। তারপর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করে, কোনটি থেকে কোনটি করে। তো এটা জানার জন্য খুবই বেসিক একটা জিনিস, সেন্ট্রাল ডগমা নামে একটা জিনিস আছে, সেটা আমরা জেনে নিব। সেন্ট্রাল ডগমাতে কি? ডিএনএ থেকে যদি ডিএনএ হয়, ডিএনএর কপি করা, রেপ্লিকা করা, সেটাকে বলি আমরা রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ হলে রেপ্লিকেশন। আর ডিএনএ থেকে যদি আরএনএ হয়, সেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন যেটা হয়, সেটাকে বলি ট্রান্সলেশন। তো এটা অবভিয়াসলি ট্রান্সলেশন হবে। কেন? প্রোটিন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। ল্যাঙ্গুয়েজকে আমরা কী করি? ট্রান্সলেট করি। তো যেই প্রসেসে প্রোটিন তৈরি হয় সেটার নাম ট্রান্সলেশন। আর যেটা কপি তৈরি হয় সেটা হলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে মাঝখানে একটাই থাকে, সেটা হলো ডিএনএ থেকে আরএনএ হবে। তো ডিএনএ থেকে আরএনএ হয় কোন প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইম, সেটা কি করবে তাহলে? ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপ্টেজে হলে আরএনএ থেকে ডিএনএ করবে কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তো এই 2টি প্রশ্ন 39 BCS ছিল এলিমেন্টারি জেনেটিক্স থেকে। এর বাইরেও ডিএনএর স্ট্রাকচার, আরএনএর স্ট্রাকচার, আরএনএর টাইপস, এগুলো নিয়ে আসতে পারে। এগুলো খুবই বেসিক জিনিস, আপনারা জেনে নেবেন। কিন্তু এখানে আমরা এটা নিয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা করবো না, সেজন্য চ্যাপ্টারের শুরুতে আমরা এই অংশটা ক্লিয়ার করে নিলাম। এরপর অন্য যে প্রশ্নগুলো ছিল এই চ্যাপ্টার থেকে, সেটা আমরা যদি দেখে নিই তাহলে আমাদের চ্যাপ্টারটা পড়তে সুবিধা হবে। খুবই সহজ সহজ প্রশ্ন ছিল, যেমন ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার কোনটি ফাংশন, এরকম একটা প্রশ্ন ছিল যেটা খুবই সহজ। স্মুথ মাসল ইন ফাউন্ড ইন, স্মুথ মাসল কোথায় থাকে, এটা একটা প্রশ্ন ছিল। এরপর এপিথেলিয়াল টিস্যু থেকে 2টি প্রশ্ন ছিল। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ ফাউন্ড ইন, কোথায় থাকে। আরেকটি ছিল ফাংশন অফ এপিথেলিয়াল টিস্যু এক্সক্লুডস, মানে কোনটি এপিথেলিয়াল টিস্যু ফাংশন নয়, এরকম ছিল একটা।
আরেকটা ছিল ইলাস্টিক কার্টিলেজ নট ফাউন্ড ইন। ইলাস্টিক কার্টিলেজ কোথায় কোথায় থাকে এটা আমরা জানি, ট্রিপলি দিয়ে আমরা মনে রাখি, কোথায় থাকে না সেটা জানতে চেয়েছিল। এরপরে ছিল মিউসিস প্রডিউসেস 4 সেল, 2 সেল, 6 সেল, এরকম খুবই ইজি প্রশ্ন। কয়টি সেল মিউসিসে কয়টি সেল হয়? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ইজ মোর ইন, কোন ধরনের টিস্যুতে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বেশি থাকে, এরকম প্রশ্ন। এই প্রশ্নগুলো ছিল, যে প্রশ্নগুলো দেখে আমরা বুঝতে পারি যে খুবই সুপারফিশিয়াল প্রশ্ন হয়, এবং এখান থেকে আমাদের ধারণা নেওয়া উচিত বিসিএস খুবই সহজ প্রশ্ন হয় এবং সেই সহজ প্রশ্নগুলো আমাদের পারতে হবে। এই জন্য প্রথমে আমরা খুব বেশি কঠিন প্রিপারেশন নেওয়ার দরকার নেই। বেশি কঠিন প্রিপারেশন নিতে গিয়ে তখন আমাদের কী হবে, সহজ প্রশ্নগুলো বাদ পড়ে যাবে। সেজন্য আমরা যেই টপিকগুলো বারবার লেকচারে বলবো সেই টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে আমরা সেগুলোকে আগে কভার করে ফেলবো। একটা টপিক যখন আমরা পড়ি এখান থেকে আমরা অনেক কঠিন টপিকস পড়ার কথা আমাদের মনে হয়, কিন্তু ওভারঅল যখন আমরা লাস্টে প্রিপারেশন নিব সেটি আমাদের ফাইনাল প্রিপারেশন হবে, তখন আমরা দেখবো অনেক কমন টপিক্সে বাদ পড়ে যাবে। সেই জন্য আমরা প্রথম থেকেই খেয়াল করব যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেই টপিকগুলো আমরা বারবার পড়বো, প্রথম থেকেই পড়বো। আর খুব কঠিন টপিকগুলো আমরা বাদ দিলেও সমস্যা হবে না, একবার দেখে নেব আমরা যে টপিকগুলো দিয়ে প্রশ্ন হবে। যেমন প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের অনেক সময় এরকম হয় যে অনেক কঠিন প্রশ্ন দেওয়া হয়, একটা টপিক থেকে প্রশ্ন করতে গেলে যদি 50টা প্রশ্ন করতে হয়, সবচেয়ে সহজ প্রশ্ন বা ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে কী হয়, অনেকগুলো কঠিন প্রশ্ন চলে আসে বা আনইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে, তখন সেটাকে গিয়ে নার্ভাস না হয়ে সেগুলোকে আমরা অ্যাভয়েড করে যে প্রশ্নগুলো কমন ছিল এবং মেইনলি লেকচারে যে টপিকগুলো বারবার বলা হবে সেই টপিকগুলো আমরা বারবার পড়ে ফেলবো। তো এখন শুরু করলে প্রথমে যে পিএসসি সিলেবাসের টিস্যুজ অফ দ্য বডি ছিল সেখানে আসবে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু প্রপার, দ্য স্কেলেটাল সিস্টেম অ্যান্ড মাসকুলার টিস্যু। এখানে নার্ভাস টিস্যু আছে, কিন্তু আজকের টপিকে নার্ভাস টিস্যুকে ইনক্লুড করা হয়নি। সো আমরা 3 ধরনের টিস্যু নিয়ে জানবো, নার্ভাস টিস্যু নিয়ে আলাদা আরেকটা কমপ্লিট লেকচার আছে। এই টপিকগুলো পড়ার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালস দরকার হবে সেই ম্যাটেরিয়ালসগুলো বুক ম্যাটেরিয়ালস আছে, 2টি বই মেনলি আমরা ফলো করব। এছাড়াও আরও অন্যান্য যে হিস্টোলজি বইগুলো আছে সেগুলো ফলো করা যায়। যে 2টি বই মেনলি ফলো করতে হবে সেই 2টি বই হলো জ্যানকুইরাস বেসিক হিস্টোলজি, যেটার 14th এডিশন এখন আছে। আরেকটি আমরা সহজে পড়ার জন্য যদি কোনো বই খুঁজি তখন সেই বইটি হলো ইন্দেরবার সিংস টেক্সট বুক অফ হিউম্যান হিস্টোলজি, যেটির 7th এডিশন এখন মার্কেটে আছে। এই 2টি বই ফলো করলেই হবে। জ্যানকুইরা পড়া হয়ে গেলে সেটি কমপ্লিট প্রিপারেশন এনশিওর করে। কিন্তু আমরা যদি চাই যে না আরও একটু ইজি, আরও কম কন্টেন্ট পড়বো, তখন ইন্দেরবান সিংয়ের একটা বই আছে যে বইটি আসলে খুব সহজ এবং মোস্ট অফ দ্য টপিক কভার করে। একদম কি দরকার হয় সেই টপিকটাই ওইখানে টাচ করা। আমরা যদি এই লেকচারে খুব বেশি সেটা ফলো করবো না, আমরা মেনলি ফলো করবো জ্যানকুইরা, কেন সেটি এখানে আমরা মেনলি ফোকাস করব। তো অ্যানাটমি অফ সেলের মধ্যে যে টপিকগুলো আমরা পড়বো সেগুলো হলো দ্য প্লাজমা মেমব্রেন, যার অন্য নাম সেল মেমব্রেন আর প্লাজমা লেমা, সাইটোপ্লাজমিক অর্গানালিস অ্যান্ড নিউক্লিয়াস। তো প্লাজমা মেমব্রেন জানি আমরা, এর অন্য নাম যেগুলো আমরা বললাম সেল মেমব্রেন আর প্লাজমা লেমা, এর থিকনেসটা 7.5 to 10 ন্যানোমিটার। আর এখানে কম্পোনেন্ট থাকে ফসফোলিপিড, কোলেস্টেরল, প্রোটিন, অলিগোস্যাকারাইড চেন, এগুলো কোভালেন্টলি লিঙ্ক থাকে। তো এখানে মেজর কনস্টিটিউয়েন্টটা হলো প্রোটিন, আমরা জেনে রাখবো মেজর কনস্টিটিউয়েন্ট প্রোটিন, যেটি থাকে 50%। তো একটা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার যদি দেখা যায় লিপিড বাই লেয়ার থাকে, দুই পাশে লিপিড লেয়ার থাকে, এর মাঝখানে ইন্টারপার্স করে প্রোটিন থাকে নর্মালি 2 টাইপস অফ প্রোটিন, একটি ইন্টিগ্রাল প্রোটিন আর একটি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনগুলো মেইনলি এনজাইম হিসেবে কাজ করে, আর ইন্টিগ্রাল প্রোটিনগুলো চ্যানেল হিসেবে কাজ করে, ট্রান্সপোর্ট চ্যানেল হিসেবে কাজ করে। এরপর প্রোটিনের কভারিংয়ে অর লিপিডের উপর কার্বোহাইড্রেট থাকে, যেগুলোকে আমরা গ্লাইকোলিপিড অ্যান্ড গ্লাইকোপ্রোটিন বলি। এগুলো হলো কম্পোনেন্ট অফ প্লাজমা মেমব্রেন। এখন এটির ফাংশন আমরা পড়ে নিব। স্ট্রাকচার থেকে মেইনলি দরকার হবে কোন কম্পোনেন্টটা বেশি থাকে, তারপর কোনটার ফাংশন কি, স্পেসিফিক্যালি যে প্রোটিনগুলো থাকে 2 ধরনের প্রোটিন আমরা বলি, ইন্টিগ্রাল প্রোটিন অ্যান্ড পেরিফেরাল প্রোটিন, এই দুটির ফাংশন কি, কোথাও আবার ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলা হয়। ফাংশন যদি দেখি, এটা ফিজিক্যাল ভেরিয়ার হিসেবে কাজ করে, সিলেক্টিভ পারমিয়েবিলিটি, কারণ এটা কি করে সিলেক্টিভ, সব ইনগ্রেডিয়েন্টকে ট্রান্সমিট হতে দেয় না, অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট একটা এস্টাবলিশ করে এবং সেটাকে মেনটেন করে। আর কমিউনিকেশন করে কিভাবে, কন্টেন্টস রিসেপ্টর দ্যাট রিকগনাইজ অ্যান্ড রেসপন্ড টু মলিকুলার সিগন্যাল। এবং আমরা যে অনেক ড্রাগ স্পেশালি অ্যান্টিবায়োটিক দিই সেগুলো অনেকগুলো সেল মেমব্রেনের উপর টার্গেট করে তৈরি করা হয়, সেল ওয়াল সেল মেমব্রেনের উপর টার্গেট করে তৈরি করা হয়।
এখন প্লাজমা মেমব্রেনের কিছু মডিফিকেশন আছে, মডিফিকেশনগুলো নর্মালি তিনটি: সিলিয়া, ফ্লাজেলা অ্যান্ড মাইক্রোভিলাই। সিলিয়া যেগুলো থাকে এই তিনটা থেকে প্রত্যেকটার স্পেশালিটি জানতে হবে এবং প্রত্যেকটার ফাংশন কি। যেমন সিলিয়া যেগুলো, সেগুলো হলো শর্ট নিউমেরাস মেমব্রেন এক্সটেনশন সাপোর্টেড বাই মাইক্রোটিউবিউল হুইচ ওকার অন এক্সপোজড মেমব্রেন সারফেস অফ দ্য সাম সেল। তো এখানে সিলিয়াটি হলো সাপোর্টেড বাই মাইক্রোটিউবিউল। এখানে কোনটি কি দিয়ে সাপোর্টেড এটি খুব ইম্পর্টেন্ট। সিলিয়াতে মাইক্রোটিউবিউল, আর ফ্লাজেলা, সিলিয়া ছিল শর্ট আর ফ্লাজেলা লং সিঙ্গুলার মেমব্রেন এক্সটেনশন। ফ্লাজেলা লং এবং সিঙ্গুলার, আর সিলিয়া ছিল শর্ট অ্যান্ড নিউমেরাস, সাপোর্টেড বাই মাইক্রোটিউবিউল। দেখা যাচ্ছে সিলিয়া এবং ফ্লাজেলা দুইটি সাপোর্টেড বাই মাইক্রোটিউবিউল অ্যান্ড ফ্লাজেলা ইজ প্রেজেন্ট অন স্পার্ম সেল। এরপর মাইক্রোভিলাই, এটা হলো নিউমেরাস থাকে, থিন মেমব্রেন ফোল্ড প্রজেক্টিং ফ্রম দ্য ফ্রি সেল সারফেস সাপোর্টেড বাই মাইক্রোফিলামেন্ট। তো এখানে একটি আমরা স্পেশালিটি পেলাম যে সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা আর সাপোর্টেড বাই মাইক্রোটিউবিউল and microvilli is supported by microfilament, and cilia short, flagella long. cilia numerous থাকে and flagella singular. এখন ফাংশন কি কোনটা? cilia usually মুভমেন্টে মুভ সাবস্টেন্স কি করে মুভমেন্ট করে, আর flagella propels sperm, যেহেতু এটাতে কিসে থাকে প্রেজেন্ট অন সারফেস অফ দ্য স্পার্ম সেল। আর মাইক্রোভিলাই ইনক্রিজ মেমব্রেন সারফেস এরিয়া ফর গ্রেটার অ্যাবজর্পশন, সেজন্য সেটা কোথায় থাকে? মাইক্রোভিলাই ইউজুয়ালি ইন্টেস্টাইনে থাকে। ইন্টেস্টাইনে থেকে সেটা কি করে? ইনক্রিজ সারফেস এরিয়া ফর গ্রেটার অ্যাবজর্পশন। এরপর সাইটোপ্লাজমিক যে অর্গানালিগুলো আছে সেগুলো আমরা পড়বো। অর্গানালিগুলোকে প্রথমে দুইটি টাইপে ভাগ করে নেওয়া যায়, মেমব্রেনাস অ্যান্ড নন মেমব্রেনাস। তো এখানে আমরা নন মেমব্রেনাস অর্গানালিগুলোর নাম জেনে নিব, তাহলে বাকিগুলো মেমব্রেনাস ধরে নিব। এখানে কি কি আছে? রাইবোজোম, সেন্ট্রিওল, প্রোটিওজোম অ্যান্ড সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটনের মধ্যে আবার তিনটি আছে, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অ্যান্ড মাইক্রোটিউবিউল। তাহলে এই ইনগ্রিডিয়েন্টসগুলো নন মেমব্রেনাস অর্গানালি, আর বাকি যেগুলো আসবে সবগুলোকে আমরা মেমব্রেনাস ধরে নিব। এখন অর্গানয়েড যদি পড়তে হয় তাহলে প্রথমে রাইবোজোম বলা হয়। রাইবোজোমটি কোথায় থাকে? অল ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক দুই টাইপের সেলেই থাকে। এটি ফ্রি থাকতে পারে, ফ্রি ফ্লোটিং, এবং অ্যাটাচ থাকতে পারে। অ্যাটাচ থাকে কিসের সাথে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যখন রাইবোজোম অ্যাটাচ থাকে তখন সেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যায়, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি রাইবোজোম না থাকে তখন সেটা স্মুথ। এর ফাংশন মেইনলি রাইবোজোম কি করে? প্রোটিন সিনথেসিস করে। রাইবোজোমের মেইন ফাংশন প্রোটিন সিনথেসিস, এবং রাইবোজোম আর মেড ইন দ্য নিউক্লিওলাস। মনে রাখতে হবে রাইবোজোমগুলো তৈরি হয় কোথায়? নিউক্লিওলাসে। এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই টাইপ, আমরা আগেই বলেছি, রাফ অ্যান্ড স্মুথ। রাফ অ্যান্ড স্মুথ কিসের উপর হয়? অন বেসিস অফ প্রেজেন্স অফ রাইবোজোম অন সারফেস অফ ইট। যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখানে রাইবোজোম থাকে, সেজন্য তার ফাংশনও প্রোটিন সিনথেসিস। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা রাইবোজোম থাকে না, এটি ফাংশন করে ফ্যাট অর লিপিড সিনথেসিসে কাজ করে। এরপর গোলজি অ্যাপারেটাস। গোলজি অ্যাপারেটাস যেটি, এটাকে বলা হয় প্যাকেজিং সেন্টার। রাইবোজোম যেটা সিনথেসিস করলো, রাইবোজোম সহ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুইটাই কি করলো? প্রোটিন সিনথেসিস করলো, এবং ফ্যাট সিনথেসিস করলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে সিনথেসিসগুলো হলো সেগুলোকে প্যাকেজিং করা কাজ হলো গোলজি অ্যাপারেটাসের। মনে রাখতে হবে গোলজি অ্যাপারেটাস ইজ প্যাকেজিং সেন্টার। এরপর যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। এখানে এটিপি প্রোডাকশনের যে রিঅ্যাকশনগুলো, সেই রিঅ্যাকশনগুলো এখানে হয়, সেই জন্য এটাকে বলা হয় পাওয়ার হাউস। তো এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে হবে যে মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকতে পারে। এই ফিগারটা চয়েস করার কারণ ছিল যে মাইটোকন্ড্রিয়াতে কি থাকতে পারে? ডিএনএ। এই সার্কুলার ডিএনএ, সার্কুলার টাইপ অফ ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়াতে। এবং মাইটোকন্ড্রিয়াতে যে ভাঁজগুলো থাকে সেই ভাঁজগুলোর নাম ক্রিস্টি। মনে রাখতে হবে এখানে থাকে ক্রিস্টি। আর গোলজি অ্যাপারেটাসে থাকে সিস্টার্ন। স্পেসিফিক একটা ক্যারেক্টার, স্ট্রাকচারাল ক্যারেক্টার বলতে গেলে গোলজি অ্যাপারেটাসে সিস্টার্ন অ্যান্ড মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি। এরপর লাইসোজোম। লাইসোজোমস একটা স্ফেরিক্যাল অর্গানালি, এটা কন্টেইন করে ডিফারেন্ট টাইপ অফ হাইড্রোলাইটিক ডাইজেস্টিভ এনজাইম। এটা কি করে? ব্রেক ডাউন ফুড পার্টিকেল, ইনভেডিং অবজেক্টস অ্যান্ড ওর্ন আউট সেল পার্টিকেলস। এখানে কি কি প্রসেস হয়? নর্মালি ফ্যাগোসাইটোসিস, অটোফেগি, এগুলো যদি বলা হয় যে ফ্যাগোসাইটোসিস কোথায় হয়? ফ্যাগোসাইটোসিস টেক প্লেস ইন লাইসোজোম, অ্যান্ড অটোফেগি কার ফাংশন? লাইসোজোমের ফাংশন।
এরপর পারোক্সিজম, এটা সেলকে প্রোটেক্ট করে ফ্রম টক্সিন, স্পেশালি হাইড্রোজেন পারক্সাইড। এটা কি করে, অনেকগুলো এনজাইম কন্টেইন করে। এরপর সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওল। এখন সেন্ট্রোজোম কোনটি, সেন্ট্রিওল কোনটি, সেটি যদি আমরা বলি যে স্ট্রাকচারালি স্মল রিজন অফ সাইটোপ্লাজম মেড আপ অফ মাইক্রোটিবিউল। তো মাইক্রোটিবিউল দিয়ে তৈরি, মাইক্রোটিবিউল দিয়ে কি তৈরি হয়, সেন্ট্রিওল তৈরি হয়। সেন্ট্রিওল পেয়ারগুলো কিসে থাকে, সেন্ট্রোজোমে থাকে। তো এই সেন্ট্রোজোমগুলোর কাজ কি, মেন কাজ হলো সেল ডিভিশনে কাজ করে। সেন্ট্রোজোম অর সেন্ট্রিওল কাজ করে সেল ডিভিশনে। তারপর সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন আমরা জানি তিনটি ইনগ্রেডিয়েন্ট থাকে, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল অ্যান্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এদের কাজ সেলের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মেনটেন করা মেইনলি, ইন্টারসেলুলার স্ট্রাকচারাল সাপোর্ট অ্যান্ড অর্গানাইজেশন অফ সেল অ্যান্ড পার্টিসিপেটস ইন সেল ডিভিশন, ফ্যাসিলিটেটস মুভমেন্ট। কীভাবে ফ্যাসিলিটেটস মুভমেন্ট করে, কারণ আমরা দেখেছি ফ্লাজেলাতে থাকে, ভিলাইতে থাকে, এক একটাতে এক একটা ইনগ্রেডিয়েন্ট থাকে। তো মাইক্রোফিলামেন্ট যেটি, এটি অ্যাক্টিন প্রোটিন মনোমার। মাইক্রোফিলামেন্টটা অ্যাক্টিন প্রোটিন মনোমার। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ভেরিয়াস প্রোটিন কম্পোনেন্ট অ্যান্ড মাইক্রোটিবিউল হলো সিলিন্ডার্স কম্পোজড অফ টিউবুলিন প্রোটিন। মাইক্রোটিবিউলে থাকে টিউবুলিন প্রোটিন আর মাইক্রোফিলামেন্টে থাকে অ্যাক্টিন প্রোটিন। এখন প্রত্যেকটার ফাংশন কি, মাইক্রোফিলামেন্ট মেনটেন সেল শেপ, সাপোর্ট মাইক্রোভিলাই। তা মাইক্রোফিলামেন্টের স্পেশাল হলো এটা মাইক্রোভিলাইতে থাকে। আর মাইক্রোটিবিউল যেটি, এটি ফ্লাজেলাতে থাকে। এখন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটি কি করে, প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট অ্যান্ড স্টেবিলাইজ জাংশনস বিটুইন সেল। ইন্টারমিডিয়েট ফিলামেন্টে জাংশন মেনটেন করে এবং স্ট্রাকচারাল সাপোর্ট সবাই দেয়। এখানে স্টেবিলাইজ জাংশন বিটুইন সেল, এটা ইন্টারমিডিয়েট ফিলামেন্টের স্পেশাল কাজ। আর মাইক্রোটিবিউল মেনটেন সেল শেপ অ্যান্ড রিজিডিটি, অর্গানাইজ অ্যান্ড মুভ অর্গানালি, সাপোর্ট সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা। সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা যে দুটি, এই দুটি মাইক্রোটিবিউলের উপর ডিপেন্ড করে, আর মাইক্রোভিলাই ডিপেন্ড করে মাইক্রোফিলামেন্টের উপর। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। and separate chromosome during the process of cell division, এটা কাজ মাইক্রোটিবিউলের। এরপর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর্ব, নিউক্লিয়াসে কি পার্ট থাকে, নিউক্লিওলাস থাকে, ক্রোমোজোম থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, এরপর নিউক্লিয়ার একটা মেমব্রেন থাকে। এই মেমব্রেনের সাথে অ্যাটাচ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে, নিউক্লিয়ার পোর থাকে। তো এই স্ট্রাকচারটা আমরা পড়ে নিব, প্রত্যেকটা পার্টের ফাংশন আমরা পড়তে পারি, যদিও খুব স্পেসিফিক ফাংশন না আমরা জানি। আর যেগুলো ক্রোমোজোম নিয়ে আমরা পড়বো, ক্রোমোজোমটা কি, ক্রোমোজোমটা এলিমেন্টারি জেনেটিক্স আমরা যেগুলো পড়লাম, যে ভিতরে ডিএনএ থাকে, ডিএনএ কি কাজ, সেন্ট্রাল ডগমা আমরা পড়লাম, সেগুলো এখানের ফাংশন। তো এই টপিকসগুলো আমরা সেখানে দেখে নিব। তারপরে কেউ যদি বেশি ইন্টারেস্টেড হয়, সেগুলো কি করতে পারে, বই থেকে, জ্যান কুইরা থেকে, অরিন্দিবার সিং থেকে করে নিতে পারে। আদারওয়াইজ এমবিবিএস লেভেলের যে গাইড বইগুলো ছিল সেখান থেকেও দেখে নেওয়া যাবে। এরপর যে টপিকটি ইম্পর্টেন্ট আমাদের, সেটি হলো সেল সাইকেল। সেল সাইকেলের স্টেজ, কোন কোন স্টেজ থাকে এবং কোন স্টেজে কি হয়, কোনটা বেশি লং, এটা আমরা জানবো। এই সেল সাইকেলের ফিগারটা দেখেই জানা যায়। তো এইখানে যে সামারিটা, এই সামারিটা আমি এখানে আপনাদের জন্য দিয়ে দিয়েছি। সেই সামারিটাতে আছে দ্য সেল সাইকেল ইজ দ্য সিকোয়েন্স অফ ইভেন্ট দ্যাট কন্ট্রোল সেল গ্রোথ অ্যান্ড ডিভিশন। জানি সবাই। তো এখানে G1 ফেজ যেটি, এটি হলো লংগেস্ট পার্ট অফ দ্য সাইকেল। তাহলে লংগেস্ট পার্ট অফ সাইকেল কোনটি, G1। এটা কি হয়, বিগিনস ইমিডিয়েটলি আফটার মাইটোসিস, মাইটোসিসের পরে শুরু হয়, and includes all preparation for DNA replication. রেপ্লিকেশনের জন্য যে প্রিপারেশন, সেটা কোথায় হয়, গ্যাপ 1 G1 ফেজে। এটি লংগেস্ট ফেজ, প্রিপারেশনটাই বেশি, যুদ্ধে যাওয়ার আগে প্রিপারেশনটা বেশি ইম্পর্টেন্ট। সেজন্য G1 মানে প্রিপারেটরি ফেজ, যেটা প্রিপারেশন ফর রেপ্লিকেশন, সেটি হলো লংগেস্ট পার্ট অফ দ্য সাইকেল। এরপর S ফেজ যেটি, S ফেজ, সেখানে ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। এরপর গ্যাপ 2 যেটি, G2, এখানে সেল প্রিপেয়ার্স ফর ডিভিশন, ডিভিশনের জন্য প্রিপেয়ার হয়। সেটি কি, M ফেজ যেটা, সেখানে মাইটোসিস হয়। মাইটোসিস ডিভিশনটা কোথায় হয়, M ফেজে হয় মাইটোসিস ডিভিশন। তা মাইটোসিসের জন্য প্রিপারেশন যেটি, সেটি হলো G2। আর G1 প্রিপারেশন ফর ডিএনএ রেপ্লিকেশন, অ্যান্ড S ফেজ ফর সিনথেসিস অর রেপ্লিকেশন অফ ডিএনএ, অ্যান্ড M ফেজ ফর মাইটোসিস ডিভিশন। এটা মনে রাখতে হবে। সেল সাইকেলের কোন ইভেন্টটি কি জন্য ইম্পর্টেন্ট সেটি জানতে হবে, এবং কোন ইভেন্টটি সবচেয়ে বড় সেটা আমরা দেখব। G1 যেটি, সেটি হলো সবচেয়ে বড়, প্রিপারেশন ফর ডিএনএ সিনথেসিস অ্যান্ড রেপ্লিকেশন হয় S ফেজে। তারপর G2 যেটি, সেটি প্রিপারেশন ফর মাইটোসিস, অ্যান্ড M ফেজ যেটি, সেটি হলো মাইটোসিস সেল ডিভিশন যখন হয়। এরপর সেল ডিভিশন যে টপিকটি আছে, সেখানে মাইটোসিস অ্যান্ড মিওসিস আমরা জানি, এই দুটি সেল ডিভিশন হয়।
দ্য মাইটোসিস সেল ডিভিশনের যে ফেজগুলো সেগুলো আমরা জানবো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কোন ফেজে আসলে কি হয় সেটা আমরা দেখে নিব। তো তারপর এখানে যে ইম্পর্টেন্ট যেগুলো প্রোফেজ, যেখানে এখানে আসলে যে সেন্ট্রোজোম তৈরি হয়, এখানে ক্রোমোজোমগুলো ঠিক হয়, ক্রোমোজোমগুলো নর্মালি এখানে ঠিক হয়। এরপরে যেটি মেটাফেজ, এখানে একটা ইকুয়েটর প্লেন তৈরি হয়। অ্যান্ড অ্যানাফেজ যেটাকে আমরা বাংলায় গতি পর্যায় বলি, এখানে যে সিস্টার ক্রোমোজোমগুলো উইং পুল অ্যাপার্ট, কিসের দিকে যায়? টু দ্য স্পিন্ডল যে ফর্ম হয় একটা পুলের দিকে, এই পুলের দিকে যেতে থাকে। এরপর টেলোফেজ যেখানে, সেখানে কি হয়? ডিভিশনটা হয়ে যায়। এরপরে মিউসিসের এরকম ফেজ আছে, আসলে মিউসিস 1, মিউসিস 2 আছে। প্রত্যেকটা ফেজে কি হয় সেটা পড়ে নেওয়া যেতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হলো দুই ধরনের সেল ডিভিশনে কোনটাতে কি ডিফারেন্স হয়। যেমন গত পরীক্ষায় 39 BCS ছিল, খুবই ইজি প্রশ্ন, যে হাউ মেনি সেলস আর প্রডিউস ইন মিউসিসে কয়টি সেল, এটা আমরা জানবো। এখানে মাইটোসিসের মিউসিসের মেইন যে ডিফারেন্সগুলো সেগুলো হলো, মাইটোসিস হয় বডি সেলে, মানে সোমাটিক সেলে, আর মিউসিস হয় রিপ্রোডাক্টিভ সেল যেগুলো, সেগুলোতে। আর মাইটোসিসে ক্রোমোজোম নাম্বার সেম থাকে, মিউসিসে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়, ডটার সেলে হাফ হয়ে যায়। মাইটোসিসে ডটার সেল হয় 2টি, আর মিউসিসে হয় 4টি। মাইটোসিসে ডটার সেলস আর আইডেন্টিক্যাল টু প্যারেন্ট সেল অ্যান্ড ইচ আদার। মিউসিসে ডটার সেলস আর জেনেটিক্যালি ডিফারেন্ট টু প্যারেন্ট সেল অ্যান্ড ইচ আদার, জেনেটিক্যালি ডিফারেন্ট থাকে। এরপর হোমোজেনাস ক্রোমোজোম do not come together in mitosis, and in meiosis homogeneous chromosome come together. There is no exchange of genetic material between chromosome. মাইটোসিসে জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হয় না, মিওসিসে সেটি হয়। এখানে যে 6টি ডিফারেন্স দেওয়া হলো এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আপনার মনে রাখবেন। অন্য অনেক ডিফারেন্স আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট না, এগুলো মনে রাখবেন, যেগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পয়েন্ট, যেটি পরীক্ষায় আসতে পারে। এরপর আমরা টিস্যুজ অফ দ্য বডি শুরু করলে 4 ধরনের টিস্যু আছে আমরা জানি, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসল টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। তো এখান থেকে একটি প্রশ্ন ছিল, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইজ মোর ইন। তো এখানে এই 4 থেকে আমার মনে হচ্ছে এই 4 থেকে প্রশ্নটি ছিল যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এখানে পয়েন্ট দেওয়া আছে, কোথায় থাকে। যেমন এপিথেলিয়াল টিস্যুতে স্মল অ্যামাউন্ট থাকে, কানেকটিভে অ্যাবান্ডেন্ট, মাসলে মডারেট, নার্ভাসে ভেরি স্মল অ্যামাউন্ট। তাহলে সবচেয়ে বেশি থাকে কোথায়? অ্যাবান্ডেন্ট, মানে কানেকটিভ টিস্যুতে। তাহলে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইজ মোর ইন কানেকটিভ টিস্যু। তাহলে এই 4 থেকে গতবার একটি প্রশ্ন ছিল, সো এটা আমরা পড়ে নিব। যেমন এপিথেলিয়াল সেল, এটা তো সেল, এপিথেলিয়াল টিস্যুতে সেলগুলো কীরকম থাকে? এগ্রিগেটেড পলিহাইড্রাল সেল। কানেকটিভ টিস্যুতে সেভারাল টাইপস অফ ফিক্সড অ্যান্ড ওয়ান্ডারিং সেল। মাসলে ইলংগেটেড কন্ট্রাক্টাইল সেল। নার্ভাস ইলংগেটেড সেল উইথ এক্সট্রিমলি ফাইন প্রসেস। তো এগুলো। আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স কোথায় বেশি থাকে? সবচেয়ে বেশি থাকে কানেকটিভ টিস্যুতে, এবং সবচেয়ে কম থাকে, ভেরি স্মল থাকে, নার্ভাস টিস্যুতে। মেইন ফাংশনগুলো এপিথেলিয়াল টিস্যু, লাইনিং অফ দ্য সার্ফেস অফ দ্য ক্যাভিটিস অ্যান্ড গ্ল্যান্ডুলার সিক্রেশন। এপিথেলিয়াল টিস্যু আমরা জানি 2 প্রকার, লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। সো লাইনিং যেটা, সেটা লাইনিং করে, অ্যান্ড গ্ল্যান্ডুলারটা গ্ল্যান্ডুলার সিক্রেশন করে। কানেকটিভ টিস্যু মেনলি সাপোর্টিং টিস্যু, ইট সাপোর্টস অ্যান্ড প্রোটেক্টস টিস্যুস অ্যান্ড অর্গানস। মাসল টিস্যু স্ট্রং কন্ট্রাকশন অ্যান্ড বডি মুভমেন্ট, সেটা করে। নার্ভাস টিস্যু ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালসেস। তো এই 4টা দেখা যাচ্ছে, যেটা জ্ঞানকুড়িয়াতে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে গতবার ধরতে গেলে 2টা প্রশ্ন বলা যায়। কারণ একটি ছিল এপিথেলিয়াল টিস্যুর ফাংশন নিয়ে, আরেকটি প্রশ্ন ছিল এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বেশি থাকে কিসে। আমরা জানলাম কানেকটিভ টিস্যুতে, এবং সবচেয়ে কম থাকে কিসে? নার্ভাস টিস্যুতে। এরপর এপিথেলিয়াল টিস্যু আমরা পড়বো। এপিথেলিয়াল টিস্যু 2 ধরনের আমরা জানি, কভারিং এপিথেলিয়াম এবং গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। এখান থেকে আপনারা প্রত্যেকের ফাংশন পড়ে নিতে পারেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2টি, সেটি হলো যে জ্ঞানকুড়িয়াতে 2টি টেবিল আছে, একটি হলো 4.3, আরেকটি গ্ল্যান্ড নিয়ে, সেটা কন্টিনিউশনের মতোই। এটি হলো কভারিং এপিথেলিয়াম নিয়ে, আরেকটি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম নিয়ে। এখানে আমরা জানবো কভারিং এপিথেলিয়ামে মেজর ফিচারের মধ্যে আছে সিম্পল, স্ট্রেটিফাইড অ্যান্ড সিডিও স্ট্রেটিফাইড, মানে 3টা মেজর টাইপ: সিম্পল এপিথেলিয়াম, স্ট্রেটিফাইড এপিথেলিয়াম অ্যান্ড সিডিও স্ট্রেটিফাইড। সিম্পল মানে 1 লেয়ার অফ সেল, স্ট্রেটিফাইড মানে 2 or more লেয়ার অফ সেল, সিডিও স্ট্রেটিফাইড হলো সিঙ্গেল লেয়ার অফ সেল বাট নিউক্লিয়াস আর এ ডিফারেন্ট লেভেলে নিউক্লিয়াস থাকার কারণে তাদেরকে মাল্টি লেয়ার মনে হয়, কিন্তু আসলে সেটা স্ট্রেটিফাইড না, এই জন্য সেটাকে সিডিও স্ট্রেটিফাইড বলে। তো সিডিও স্ট্রেটিফাইডের এক্সাম্পলটা আমরা জেনে নিই, যেহেতু এটা কম। সেটা হলো লাইনিং অফ ট্রাকিয়া, ব্রঙ্কাই অ্যান্ড নেজাল ক্যাভিটি। সিডিও স্ট্রেটিফাইড কোথায় থাকে? লাইনিং অফ ট্রাকিয়া, ব্রঙ্কাই অ্যান্ড নেজাল ক্যাভিটি। এরপরে সিম্পল যেখানে ছিল, সিম্পল স্কোয়ামাস, কিউবেটাল অ্যান্ড কলামনার।
স্কোয়ামাস যেটি এটি লাইনিং অফ ভেসেল, স্যারাস লাইনিং অফ ক্যাভিটিস, পেরিকার্ডিয়াম, প্লুরা অ্যান্ড পেরিটোনিয়াম। এরপর কিউবয়েডাল থাকে কভারিং অফ ওভারি অ্যান্ড থাইরয়েড। কিউবয়েডাল থাকে কভারিং ওভারি অ্যান্ড থাইরয়েড। কলামনার থাকে লাইনিং অফ ইন্টেস্টাইন অ্যান্ড গল ব্লাডার। কারণ এখানে যেহেতু গল ব্লাডার এবং ইন্টেস্টাইনে থাকে সেখানে একটা স্পেশাল কাজ হলো অ্যাবজর্পশন। এখানে অ্যাবজর্পশন দরকার হয়, সেই জন্য কলামনার, যেখানে অ্যাবজর্পশন দরকার সেখানে কলামনার থাকে। স্ট্রেটিফাইড যেখানে 2 or more লেয়ার অফ সেল, সেখানে স্কোয়ামাস ক্যারাটিনাইজড আছে, স্কোয়ামাস নন ক্যারাটিনাইজড। ক্যারাটিনাইজ যেটি সেটা হলো ড্রাই, আর নন ক্যারাটিনাইজটা ময়েস্ট। ক্যারাটিনাইজটা থাকে এপিডার্মিসে মানে স্কিনে, অ্যান্ড নন ক্যারাটিনাইজ যেটি সেটি থাকে মাউথ, ইসোফেগাস, লারিংস, ভ্যাজাইনা অ্যান্ড অ্যানাল ক্যানাল। এই পার্টগুলোতে কি থাকে নন ক্যারাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম। এরপর কিউবয়েডাল যেটা স্ট্রেটিফাইড কিউবয়েডাল সেটা থেকে সুয়েট গ্ল্যান্ড, ডেভেলপিং ওভারিয়ান ফলিকল। কভারিং অফ দ্য ওভারিতে থাকে সিম্পল কিউবয়েডাল, বাট ডেভেলপিং ওভারিয়ান ফলিকলে থাকে স্ট্রেটিফাইড কিউবয়েডাল। এটা আমাদের মাথায় রাখতে হবে। ট্রানজিশনাল একটা স্পেশাল আছে, সেটি হলো ব্লাডার, ইউটেরাস অ্যান্ড রেনাল কেলিক্সে থাকে। আর কলামনার যেটি স্ট্রেটিফাইড কলামনার সেটি হলো কনজাংটিভাতে থাকে। তো এই এক্সাম্পলগুলো আমরা খুব ভালোভাবে পড়ে নেব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট একটি চার্ট। এরপর যেটি গ্ল্যান্ড, ওইখানে ক্লাসিফিকেশন এরকম আছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল যেগুলো সেগুলো কি ডাক্টস ডো নট ব্রাঞ্চ, মানে ডাক্টের ব্রাঞ্চিং হয় না, আর কম্পাউন্ডে ডাক্টের কি হয় ব্রাঞ্চিং হয়। তো সিম্পল গ্ল্যান্ডের মধ্যে সিম্পল টিউবুলার আছে। সিম্পল টিউবুলার এটি থাকে কোথায়? মিউকাস গ্ল্যান্ড অফ কোলন, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড অর ক্রিপস অফ লিভার। এখানে থাকে সিম্পল টিউবুলার। তারপর ব্রাঞ্চ টিউবুলার যেটি সেটি থাকে গ্ল্যান্ডস ইন দ্য ইউটেরাস অ্যান্ড স্টমাক। কয়েল টিউবুলার যেটি সেটি থাকে সুয়েট গ্ল্যান্ডে। আর এসিনার যেটা অর এলভিউলার সেটি থাকে স্মল মিউকাস গ্ল্যান্ড অ্যালং দ্য ইউরেথ্রা। অ্যান্ড ব্রাঞ্চড এসিনার যেটি সেটি থাকে সিউসিয়াস গ্ল্যান্ড অফ দ্য স্কিন। আর কম্পাউন্ড গ্ল্যান্ড যেটি মানে ব্রাঞ্চড যেগুলো, সেখানে টিউবুলার কম্পাউন্ড যেটি সেটি থাকে সাবমিউকোজাল মিউকোস গ্ল্যান্ড অর অফ ব্রুনার ইন দ্য ডিউডেনাম, মানে ডিউডেনামে যে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে সাবমিউকোজাল গ্ল্যান্ড যেটি থাকে সাবমিউকোজাল গ্ল্যান্ড অফ ব্রুনার্স ইন দ্য ডিউডেনাম। আর অ্যালভিউলার যেটি কম্পাউন্ড অ্যালভিউলার অর এসিনার সেটি হলো এক্সোক্রাইন প্যানক্রিয়াস। আর টিউবুলো এসিনার যেটি সেটি হলো স্যালিভারি গ্ল্যান্ডস যেগুলো আছে সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, প্যারোটিড, সেগুলো কি টিউবুলো এসিনার। এরপর কানেকটিভ টিস্যু আমরা বলবো। কানেকটিভ টিস্যুতে আমরা জানি এখানে কি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স অ্যাবান্ডেন্ট সবচেয়ে বেশি থাকে। তো কানেকটিভ টিস্যু পড়ার সময় কানেকটিভ টিস্যু অর সাপোর্টিং টিস্যু, এর নামই সাপোর্টিং টিস্যু, কারণ এটা মেনলি কি করে সাপোর্ট দেয়। তো এখানে আছে কানেকটিভ টিস্যু প্রপার, এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু অ্যান্ড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। প্রপারের মধ্যে আছে লুজ অ্যান্ড ডেন্স। ডেন্সের মধ্যে আবার দুই প্রকার, ডেন্স ইরেগুলার অ্যান্ড ডেন্স রেগুলার। তো যেগুলো লুজ ইরেগুলার কানেকটিভ টিস্যু সেগুলো এক্সাম্পল হলো লেমিনা প্রোপ্রিয়া বেনেথ এপিথেলিয়াল লাইনিং অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, সেটা হলো লুজ এরিউলার কানেকটিভ টিস্যু। আর ডেন্সের মধ্যে ইরেগুলার অ্যান্ড রেগুলার আছে। রেগুলার যেটি সেটি হলো লিগামেন্ট, টেন্ডন, অ্যাপোনিউরোসিস, কর্নিয়াল স্ট্রোমাতে থাকে। আর ডেন্স ইরেগুলার যেটি এটি হলো ডার্মিস অফ স্কিন, অর্গান ক্যাপসুল, সাবমিউকোজা লেয়ার অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট সেখানে থাকে। আর এমব্রায়োনিক যেগুলো আছে মেসেনকাইম অ্যান্ড মিউকোয়েট। যেটি মেসেনকাইম সেটি হলো মেজোডার্মাল লেয়ার অফ আর্লি এমব্রায়ো। এরপর মিউকোয়েট যেটি সেটি হলো ম্যাট্রিক্স অফ দ্য ফিটাল আম্বিলিক্যাল কর্ড, যেখানে ওয়াটসন জেলি থাকে। তারপর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু আছে কিছু, রেটিকুলার কানেকটিভ টিস্যু, তারপর এডিপোস টিস্যু, কার্টিলেজ, বোন, ব্লাড, এগুলো স্পেশালাইজড কানেকটিভ টিস্যু এবং প্রত্যেকখানে আলাদা আলাদা ডিসকাশন আছে। এরপর ফাংশনস অফ সেলস ইন কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু যে সেলগুলো থাকে সেগুলোর ফাংশন। তো এখানে প্রথম যে সেল ফাইব্রোব্লাস্ট। তাহলে কানেকটিভ টিস্যুর সবচেয়ে বেশি সেল থাকে কোনটি? অ্যাবান্ডেন্ট সেল, মোস্ট নিউমারাস সেল, সেটি হলো ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট কী করে? এক্সট্রাসেলুলার ফাইবার অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স কী করে প্রোডাকশন করে। ফাইব্রোব্লাস্ট প্রডিউস এক্সট্রাসেলুলার ফাইবার্স অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। প্লাজমা সেল যেটি হলো অ্যান্টিবডি তৈরি করে। এরপর লিম্ফোসাইট যেটি ভেরিয়াস ইমিউন রেসপন্স অ্যান্ড ডিফেন্সিভ ফাংশন করে। ইউসিনোফিলিক লিউকোসাইট যেটি সেটি কী করে? মডিউল অ্যালার্জিক অ্যাডভাইজার, এটা আমরা ফিজিওলজিতে পড়েছি। ইউসিনোফিল কী কাজ করে, লিম্ফোসাইট কী করে, নিউট্রোফিল কী করে, ম্যাক্রোফেজ কী করে, মাস্ট সেল কী করে, এডিপোসাইট কী করে। এডিপোসাইট কী করে? স্টোরেজ অফ নিউট্রাল ফ্যাট। এরপরে ডিস্ট্রিবিউশন অ্যান্ড মেইন ফাংশন অফ দ্য সেলস অফ দ্য মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম।
যে সেলগুলো থাকে এগুলোর ডিস্ট্রিবিউশন কোথায়, মেজর লোকেশন কোথায় এবং ফাংশন কোথায়। এখান থেকে গতবার একটি প্রশ্ন ছিল। যেমন মনোসাইট কোথায় থাকে, ব্লাডে থাকে। আর ম্যাক্রোফেজ কি কোথায় থাকে, কানেকটিভ টিস্যুতে, লিম্ফোয়েড অর্গানে, লাংস, বোন মেরু, প্লুরা, পেরিটোনিয়াম। যেখানে চলে যায় তখন সেটা কি হয়ে যায়, ম্যাক্রোফেজ হয়ে যায়। তারপর কাপফার সেল বা কুপফার সেল যেটাই বলে সেটা থাকে কোথায়, লিভারে। মাইক্রোগ্লিয়াল সেল থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে এপিডার্মিস অফ স্কিন। ডেনড্রাইটিক সেল থাকে লিম্ফ নোড অ্যান্ড স্প্লিন। অস্টিওক্লাস্ট থাকে বোন মেরুতে। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল থাকে ইন কানেকটিভ টিস্যু আন্ডার ভেরিয়াস প্যাথোলজিক্যাল কন্ডিশন, যেমন টিউবারকুলোসিসের জায়ান্ট সেল থাকে। তারপর লিম্ফোমাতে রিড স্টেনবার্গ জায়ান্ট সেল থাকে। তো এখন এখানে একটা জিনিস, কনফিউজিং জিনিস, যেটি হলো ল্যাঙ্গারহ্যান্স সেল অ্যান্ড ডেনড্রাইটিক সেল কোনটি কোথায় থাকে। স্কিনে আমরা জানি ডেনড্রাইটিক সেলও থাকে, তবে এখানে যদি বলা হয় যে হুইচ ওয়ান ইজ লোকেটেড অন দ্য এপিডার্মিস অফ স্কিন, আনসার অবভিয়াসলি কি হবে, ল্যাঙ্গারহ্যান্স সেল হবে, ডেনড্রাইটিক সেল হবে না। কেন হবে না, কারণ এই চারটি একটি অথেন্টিক টেক্সট বুকে আছে, সেজন্য এটা হবে না। ঠিক আছে, ডেনড্রাইটিক সেল স্কিনে আমরা পড়ি, তারপরে আমরা এটাকে এখানে বলবো না। এপিডার্মিস স্কিনে থাকে কোন সেলটি, সেটি হলো ল্যাঙ্গারহ্যান্স সেল, এটা আমরা বলবো। এরপর স্কেলেটাল সিস্টেম পড়বো আমরা। স্কেলেটাল সিস্টেম পড়তে গেলে প্রথমে আমাদের বোনস পড়তে হবে। বোনস নিয়ে বোনসের যে ইউনিটটা সেটাকে বলে হ্যাভার্সিয়ান সিস্টেম। হ্যাভার্সিয়ান সিস্টেমটা আমরা পড়বো। হ্যাভার্সিয়ান সিস্টেমে কি কি থাকে, চারদিকে যে সার্কুলার কনসেন্ট্রিক জিনিসগুলো থাকে এগুলোকে বলে ল্যামেলা। ল্যামেলা থাকে, ওই ল্যামেলাগুলোতে যে একটু ড্যান্স জায়গাটা থাকে সেটাকে বলি লেকুনা। লেকুনাতে কি থাকে, অস্টিওসাইট থাকে এবং একটি কি থাকে, হ্যাভার্সিয়ান ক্যানেল থাকে। একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, একটা হ্যাভার্সিয়ান ক্যানেল থাকে। এই হ্যাভার্সিয়ান ক্যানেল থেকে একটা হ্যাভার্সিয়ান ক্যানেল আরেকটা হ্যাভার্সিয়ান ক্যানেলের সাথে কানেক্টেড হয় ভকম্যানস ক্যানেল দিয়ে। এটা আমরা মনে রাখবো। ল্যামেলা, লেকুনা, লেকুনাতে কি থাকে, অস্টিওসাইট থাকে, এটা আমরা জানবো। এরপরে একটা হ্যাভার্সিয়ান ক্যানেল আরেকটা হ্যাভার্সিয়ান ক্যানেলের সাথে কানেক্টেড থাকে ভকম্যানস ক্যানেল দিয়ে, এটা আমরা মাথায় রাখবো। এখানে আরও সহজভাবে প্রেজেন্ট করা আছে, যেখানে হ্যাভার্সিয়ান ক্যানেল থাকে এখানে ব্লাড ভেসেলের নার্ভ থাকে। এরপর কনসেন্ট্রিক ল্যামেলা থাকে হ্যাভার্সিয়ান সিস্টেমে। এরপর কি থাকে, লেকুনা থাকে, লেকুনার ভিতর অস্টিওসাইট থাকে। তো অস্টিওসাইটের লোকেশন কোনটা, লেকুনা, এটা মাথায় রাখবো। এরপর সামারি অফ বোন টাইপস অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন। বোন টাইপসকে আমরা যদি বলি গ্রসলি, ওভেন বোন, এটা হলো নিউলি ক্যালসিফাইড ল্যামেলার বোন, রিমডেল ফ্রম ওভেন বোন। ওভেন বোন থেকে রিমডেল যেটা হয় সেটা হলো ল্যামেলার বোন। এই ল্যামেলার মধ্যে আবার 80% হয় কম্প্যাক্ট বোন আর ক্যান্সেল আসলে 20%। এখান থেকে পড়বো কি এদের মেজর লোকেশন কোথায়। যেমন ওভেন বোন থাকে কোথায়, ডেভেলপিং অ্যান্ড গ্রোয়িং বোনস। ডেভেলপিং অ্যান্ড গ্রোয়িং যে বোনসগুলো সেগুলোতে ওভেন বোন থাকে। আর ল্যামেলার বোন থাকে অল নর্মাল রিজন অফ দ্য অ্যাডাল্ট বোন। ল্যামেলারের মধ্যে দুইটি, কম্প্যাক্ট অ্যান্ড ক্যান্সেলাস। আমরা জানি কম্প্যাক্ট অ্যান্ড ক্যান্সেলাস। কম্প্যাক্ট থাকে ঠিক আউটার রিজন, মানে আউটার রিজনে থাকে কম্প্যাক্ট, অ্যান্ড ক্যান্সেলাস থাকে ইনার রিজন অফ দ্য বোন অ্যাডজাস্টিং টু দ্য ম্যারো ক্যাভিটি। এরপর ওদের সিনোনিম আছে আমরা জানতে পারি, যেমন কম্প্যাক্ট বোনকে বলে কর্টিক্যাল বোন, ক্যান্সেলাসকে বলে স্পঞ্জি বোন, ট্রাভিকুলার বোন আর মেডুলারি বোন। এরপর ক্লাসিফিকেশন আছে, যেমন লং বোন, শর্ট বোনস, ফ্ল্যাট বোনস, ইরেগুলার বোনস বলি। আর সিসাময়েড বোনস আছে একটা। সিসাময়েড বোনসটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা এটাকে পড়বো। সিসাময়েড মানে দিস টার্ম ইজ ইউজড ফর বোনস দ্যাট আর এমবেডেড উইদিন এ টেন্ডন, মানে টেন্ডনে এমবেডেড যে বোনসগুলো সেগুলোকে আমরা সিসাময়েড বোন বলি। তাদের ফাংশন হলো aid the tendon in movement by holding it slightly away from joint. The movement হেল্প করে টেন্ডনকে। কোথায় থাকে নর্মালি, প্যাটেলা, তারপর ফিট অ্যান্ড হ্যান্ডসে থাকতে পারে। তো এখানে মেজর সিসাময়েড বোন যেগুলো সেগুলো আমরা পড়বো, এবং এদের রিলেটেড কোন টেন্ডনে, কোন মাসেলে, রিলেটেড টু টেন্ডন অফ হুইচ মাসেল, এটা প্রশ্ন আসতে পারে, সেজন্য আমরা পড়বো। যেমন প্যাটেলা একটা সিসাময়েড বোন, এটি কোন মাসেলের সাথে রিলেটেড, কোয়াড্রিসেপস ফিমোরিসের টেন্ডনে হয় প্যাটেলা। পিসিফর্ম ফ্লেক্সর কার্পি আলনারিস। এরপর ফার্স্ট মেটাটার্সাল যেটি, সেটি হয় ফ্লেক্সর হলিসিস ব্রেভিস। তাহলে কোন মাসেলের টেন্ডন থেকে কোন সিসাময়েড বোনটা হয় সেটি খুব ইম্পর্টেন্ট, আমরা সেটাকে মাথায় রাখবো। এরপর পার্টস অফ গ্রোয়িং লং বোন, এটি খুব ইম্পর্টেন্ট। যেমন কি থাকে, এপিফাইসিস থাকে দুই পাশে, মাঝখানে যেটি শ্যাফট হয় বোনে সেটা হলো ডায়াফাইসিস। আর ডায়াফাইসিস থেকে এপিফাইসিসের পূর্বে একটু অংশ থাকে সেটাকে বলি মেটাফাইসিস। এই মেটাফাইসিস এবং এপিফাইসিস ডিফারেন্সিয়েট হয় একটা গ্রোথ প্লেট, মানে এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজ দিয়ে
এপিফাইসিস অ্যান্ড মেটাফাইসিস ডিফারেন্সিয়েট করা থাকে। এপিফাইসিসগুলো এন্ড হয়ে যায়, আপার এন্ড লোয়ার এন্ড বোনসের হয়, আর শেফট হয় মেনলি ডায়াফাইসিস দিয়ে। এখন এপিফাইসিসের টাইপ, এটি খুব ইম্পর্টেন্ট। যেমন কী কী এপিফাইসিস আছে? প্রেশার এপিফাইসিস, ট্রাকশন এপিফাইসিস, অ্যাটাভিস্টিক এপিফাইসিস অ্যান্ড অ্যাভারেন্ট এপিফাইসিস। কোন এপিফাইসিস কী ফাংশন করে এবং কোথায় লোকেটেড এটা আমরা জানবো। প্রেশার এপিফাইসিস নাম শুনেই বোঝা যাচ্ছে, আর্টিকুলার অ্যান্ড টেক পার্ট ইন জয়েন্ট ফর্মেশন। এগুলো কী করে? জয়েন্ট ফর্ম করে। তারপর কী করে? ওয়েট ট্রান্সমিট করে এপিফাইসিসে, যেমন হেড অফ দ্য হিউমেরাস, লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস এটসেট্রা। তারপর ট্র্যাকশন কোনটি? ট্র্যাকশন মানে বোঝা হচ্ছে যে এটা মাসেল করে তৈরি হয়েছে, যেগুলো কি প্রোভাইড অ্যাটাচমেন্ট টু টেন্ডন অফ মাসেল। দ্য ট্রাকশন এপিফাইসিস ওসিফাই লেটার দেন দ্য প্রেশার এপিফাইসিস। এগুলোর এক্সাম্পল কোনগুলো? এপিফাইসিস আর টিউবারকল অফ হিউমেরাস অ্যান্ড ট্রোকেন্টার অফ ফিমার। হিউমেরাসের যে টিউবারকলগুলো থাকে এবং ফিমারের যে ট্রোকেন্টারগুলো থাকে সেগুলো ট্র্যাকশন এপিফাইসিস। তারপর অ্যাটাভিস্টিক সেটি হলো যে এগুলো ইন্ডিপেন্ডেন্ট বাট দে বিকাম ফিউজড ইন ম্যান। সেগুলো কি? এক্সাম্পল কোরাকোয়েড প্রসেস অফ স্ক্যাপুলা একটি অ্যাটাভিস্টিক। অ্যাভারেন্ট কোনটি? নট অলওয়েজ প্রেজেন্ট। এক্সাম্পল হলো কোনগুলো? এপিফাইসিস অফ দ্য হেড অফ দ্য ফার্স্ট মেটাকার্পাল বোন অ্যান্ড অ্যাট দ্য বেজ অফ আদার মেটাকার্পাল বোন। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন প্রেশার এপিফাইসিস হেড অফ দ্য ফিমার, তারপর ট্র্যাকশন দেওয়া আছে লেজার অ্যান্ড গ্রেটার ট্রোকেন্টার, তারপর অ্যাটাভিস্টিক দেওয়া আছে কোরাকোয়েড প্রসেস অফ স্ক্যাপুলা, তারপর পোস্টেরিয়র টিউবারকল অফ টেলাস সেটি অ্যাটাভিস্টিক, তারপর অ্যাভারেন্ট দেওয়া আছে হেড অফ ফার্স্ট মেটাকার্পাল। তো এই এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, কোনটি কোন ধরনের এপিফাইসিসের এক্সাম্পল। এরপর স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অফ জয়েন্ট। আমরা জয়েন্টকে স্ট্রাকচারাল ফাংশনাল ক্লাসিফাই করি। স্ট্রাকচারালটা খুব ইম্পর্টেন্ট, যেমন ফাইব্রাস, যেমন জয়েন্ট মেটালটা ফাইব্রাস থাকে, কার্টিলেজিনাস অ্যান্ড সাইনোভিয়াল। সাইনোভিয়ালে কী থাকে? একটা কেভিটি থাকে, এটা একটা স্পেশাল। আর বাকিগুলো ফাইব্রাসটা কী কী হয়? সুচার হয়, গমফোসিস হয়। গমফোসিস কোথায় থাকে? বিটুইন টুথ অ্যান্ড সকেট, গমফোসিস। অ্যান্ড ইন্টারোসিয়াস মেমব্রেন দিয়ে আরেকটা হয়, সেটি হলো বিটুইন রেডিয়াস অ্যান্ড আলনা। রেডিয়াস অ্যান্ড আলনার মধ্যে যে ইন্টারোসিয়াস মেমব্রেন দিয়ে হয় সেটি একটি ফাইব্রাস জয়েন্ট। কার্টিলেজিনাস কোনটি? সিনকন্ড্রোসিস, যেমন হাইল্যান্ড কার্টিলেজ নো মুভমেন্ট থাকে না। যেমন এপিফাইশিয়াল প্লেটের যে জয়েন্টটা থাকে এটি হলো সিনকন্ড্রোসিস। আর সিমফাইসিস এটি হলো পিউবিক সিমফাইসিস, যেমন মিড লাইনে যে জয়েন্টগুলো হয় সেখানে সিমফাইসিস পিউবিস যে জয়েন্টটা হয় এটা হলো সিমফাইসিস। এগুলো কার্টিলেজিনাস। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে কীভাবে? হুইচ জয়েন্ট ইজ নট ফাইব্রাস? তো এখানে সুচার, গমফোসিস, তারপরে ইন্টারোসিয়াস মেমব্রেন এটা দিয়ে সাথে আরেকটা দিল যে সিনকন্ড্রোসিস, তাহলে সিনকন্ড্রোসিস হবে আনসার। তাহলে প্রথমে এরকম গ্রস ক্লাসিফিকেশন থেকে আসতে পারে, আবার আসতে পারে হুইচ ওয়ান ইজ ফাইব্রাস জয়েন্ট, যেমন সুচার, অথবা সুচার বলতে পারে কোথায় থাকে? মেনলি স্কালে থাকে। এরপরে গমফোসিস কোথায় থাকে? বিটুইন টুথ অ্যান্ড সকেট, এরকম প্রশ্ন হতে পারে। এরপর পিউবিক সিমফাইসিস কোন টাইপের জয়েন্ট? কার্টিলেজিনাস জয়েন্ট, এটাও মাথায় রাখতে হবে। এরপর সাইনোভিয়াল জয়েন্ট। তো সাইনোভিয়াল জয়েন্টটা ইম্পর্টেন্ট, সেজন্য এটাকে আমরা আলাদাভাবে পড়বো। সাইনোভিয়াল জয়েন্টে আমরা দেখি এটা কী থাকে? জয়েন্ট কেভিটি থাকে, সেখানে কী থাকে? সাইনোভিয়াল ফ্লুইড থাকে, দুইটা আর্টিকুলার সারফেস থাকে, মাঝখানে কেভিটি থাকে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে, অ্যান্ড উইদিন দ্য কেভিটি দ্যার লাইস সাইনোভিয়াল ফ্লুইড। এরপর এখানে জয়েন্টের টাইপ থাকে, যেমন 6 টাইপের আছে স্পেশালি: পিভট, স্যাডেল, প্লেন, হিঞ্জ টাইপ, কন্ডাইলয়েড অ্যান্ড বল এন্ড সকেট। এখন কোথায় কোনটা থাকে সেটা আপনারা পড়ে নেবেন, এই এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। যেমন বল এন্ড সকেট আমরা জানি যেখানে বল সকেট দেখা যায়, যেমন শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, এগুলো থাকে। প্রত্যেকটা জয়েন্টের এক্সাম্পল আপনারা পড়ে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। সাইনোভিয়াল জয়েন্ট কোনখানে কোনটা থাকে। এরপর বোনস শেষে স্কেলেটাল সিস্টেম আছে কার্টিলেজ। কার্টিলেজের মধ্যে 3 ধরনের কার্টিলেজ আছে: হাইল্যান্ড কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। এই 3 ধরনের কার্টিলেজ থাকে আমরা জানি। তো এই 3 ধরনের কার্টিলেজের ক্লাসিক যে ডিফারেন্সটা, এটা যদি আমরা পড়ে নিই তাহলেই সব হয়ে যায়। তো এখানে যদি আমরা পড়ি, এখানে মেইন পড়তে হবে কোনটি? মেইন পড়া হলো লোকেশন, কোথায় কোন কার্টিলেজটা থাকে। তো এখানে ইলাস্টিক কার্টিলেজ আমরা জানি, ই দিয়ে মনে রাখি আমরা, ইলাস্টিক ই দিয়ে থাকে এক্সটার্নাল লেয়ার, external acoustic meatus, auditory tube, epiglottis and certain other laryngeal cartilage। এখানে থাকে কি? ইলাস্টিক কার্টিলেজ। সবচেয়ে বেশি থাকে হাইল্যান্ড কার্টিলেজ, এই জন্য এটাকে আমরা পড়বো না, আমরা অন্যগুলো পড়ে নিই। ফাইব্রো কার্টিলেজ থাকে ইন্টারভার্টিবল ডিস্ক, পিউবিক সিমফাইসিস, মেনিসকাস অ্যান্ড সার্টেন আদার জয়েন্ট, ইনসারশন অফ টেন্ডন। তাহলে এখানে মেইনলি ইন্টারভার্টিবল ডিস্ক অ্যান্ড পিউবিক সিমফাইসিস, মেনিসকাস, এগুলো ফাইব্রো কার্টিলেজ। আর ই দিয়ে যেগুলো আমরা পড়লাম, এক্সটার্নাল লেয়ার, এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, অডিটরি টিউব, এপিগ্লোটিস, এগুলোতে কি থাকে? ইলাস্টিক কার্টিলেজ। আর বাকিগুলো আমরা ধরে নেব হাইল্যান্ড কার্টিলেজ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হলো ফাইব্রো কার্টিলেজে there is no perichondrium. Covering of cartilage is called perichondium. Covering of bone is
periosteum. But in case of fibrocartilage, there is no perichondrium. And hyaline cartilage যে perichondrium থাকে, but there is a exception, which is at epiphysis and articular cartilage. সেখানে কি থাকে না? perichondrium থাকে না। এটা আমরা মাথায় রাখবো। এখন মাস্কুলার সিস্টেম, যেটা আমাদের লাস্ট সিস্টেম আজকের টপিকসে, যেটা আমরা করব। এখানে আমরা স্কেলেটাল মাসল, আমরা জানি 3 ধরনের মাসল আছে, স্কেলেটাল মাসল, স্মুথ মাসল অ্যান্ড কার্ডিয়াক মাসল। তো স্কেলেটাল মাসলের অর্গানাইজেশনটা আমরা ফিজিওলজিতে পড়েছিলাম অলরেডি। তারপর আমরা দেখে নিই যে প্রত্যেকটা মাসল ফাইবার থাকে, এই মাসল ফাইবারে একটা কভারিং থাকে যেটার নাম অ্যান্ডোমাইসিয়াম। অ্যান্ডোমানের ভিতরে অ্যান্ডোমাইসিয়াম মাসলের কভারিং। এই অনেকগুলো মাসল ফাইবার একত্রে হয়ে একটা ফেসিকল তৈরি করে। এই ফেসিকলের যে কভারিং সেটাকে বলি পেরিমাইসিয়াম। তারপর অনেকগুলো ফেসিকল মিলে কি হয়? একটা স্কেলেটাল মাসল হয়। ওই মাসলের যে কভারিং এটাকে বলি এপিমাইসিয়াম। তাহলে মাসলের কভারিংটা কি? এপিমাইসিয়াম। আর ফেসিকলের কভারিংটা পেরিমাইসিয়াম। আর মাসল ফাইবারের যেটি থাকে এটি হলো অ্যান্ডোমাইসিয়াম। এরপর 3 টাইপের মাসল আছে, তো প্রত্যেকটার পার্থক্য ডিফারেন্সটা আমরা পড়ে নিব। তো এখানে একদম গ্রসলি যেটা দেখা যায়, যেমন স্কেলেটাল মাসলের স্ট্রাইশন আছে, তারপর যেটা কার্ডিয়াক মাসল এখানেও স্ট্রাইশন আছে। নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কেলেটাল মাসলে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস একটু বেশি, কম্পোজড অফ লার্জ ইলংগেটেড মাল্টিনিউক্লিয়েটেড বলা হয় ফাইবার, এটা হলো স্কেলেটাল মাসল। আর কার্ডিয়াক মাসলে সিঙ্গেল নিউক্লিয়াস এবং ব্রাঞ্চিং আছে। আর স্মুথ মাসলে সিঙ্গেল নিউক্লিয়াস এবং এই সেলগুলো একটু ডিফারেন্ট, এগুলোকে বলে ফিউসিফর্ম সেল। এটা তো এদের ডিফারেন্স যেটা আছে জ্যানকুরিয়াতে, এটা পড়ে নিলেই হবে। এটা হলো খুব বড় একটা পার্থক্য, এটা আমরা ডিটেল পড়ে নিব। কিন্তু যদি শর্টলি আমরা ইম্পর্টেন্ট ডিফারেন্সগুলো দেখি, সেই কম্প্যারিজনটা এখান থেকে আমরা দেখতে পাই যে স্কেলেটাল মাসল কোথায় থাকে? বোনসে, যে কোনো বোনসে কি থাকে? অ্যাটাচ থাকে। কিন্তু কিছু ডিফারেন্স আছে, যেমন টাং, আমাদের দেখে মনে হয় যে কোনো বোনসে অ্যাটাচমেন্ট নেই, আসলে আছে। তো টাঙের মাসলগুলো স্কেলেটাল মাসল, এটা আমাদের মাথায় রাখতে হবে। স্পেশাল একটা কার্ডিয়াক মাসল কোথায় থাকে? হার্টে থাকে, এবং রুট অফ দ্য গ্রেট ভেসেল যেগুলো, সেগুলোতে কার্ডিয়াক মাসল থাকে। স্মুথ মাসল থাকে ওয়াল অফ ইন্টারনাল অর্গান অ্যান্ড স্কিনে কিছু থাকে, আর হলো ইন্টারনাল অর্গানে থাকে। আর ফাংশন কি? যেহেতু বোনসের সাথে থাকে স্কেলেটাল, মুভমেন্ট অফ বোন অ্যান্ড বিটিং অফ হার্ট, সেটি মুভমেন্ট অফ ইন্টারনাল অর্গান, সেগুলো স্মুথ মাসলের কাজ। তো এখানে স্কেলেটাল যেটি সেটি ভলেন্টারি, আর বাকিগুলো ইনভলেন্টারি। তা টাঙের মাসল যে স্কেলেটাল, সেটা বোঝার সবচেয়ে বড় সহজ উপায় হলো এটা ভলেন্টারি। যেমন টাং আমি চাইলে বের করতে পারি, আবার কি করতে পারি? ভিতরে নিতে পারি। তো সেই জন্য যেহেতু এটা ভলেন্টারি মুভমেন্ট করে, তাহলে সেটা অবভিয়াসলি কী হবে? স্কেলেটাল মাসল হবে। এটা মাথায় রাখতে হবে। এরপরে শেপ কোনটার কি? যেমন স্কেলেটাল লং স্ল্যান্ডার, কার্ডিয়াকটা ব্রাঞ্চিং, আর স্পিন্ডাল শেপ করে স্মুথ। ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যদি পড়ি, স্ট্রায়াটেড হলো স্কেলেটাল অ্যান্ড কার্ডিয়াক দুইটাই স্ট্রায়াটেড। তারপরে স্কেলেটালে মাল্টিপল নিউক্লিয়াই থাকে, আর কার্ডিয়াকে 1 or 2 নিউক্লিয়াই থাকতে পারে, এবং এর স্পেশালিটি হলো ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। আর যেটা স্পিন্ডল শেপ স্মুথ মাসল, সেটা হলো নন স্ট্রায়াটেড এবং নিউক্লিয়াস হলো সিঙ্গেল। তো এই টপিকগুলো এখানে ইম্পর্টেন্ট, যেগুলো আমরা বললাম এগুলো বারবার করে নেবেন, এবং এটার সাথে রিলেটেড যেগুলো মনে হয় আপনারা করে নেবেন। এখানে আসল ব্যাপার হলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে সহজ যে জিনিসগুলো, কমন যে জিনিসগুলো, সেগুলো পারতে হবে। সেগুলো যদি পারেন তাহলেই দেখা যাবে আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, মানে টিকে গেছেন, প্রিলিতে টিকে গেছেন। টিকে যাওয়ার জন্য কী করতে হবে? সহজ যে প্রশ্ন, আপনাকে প্রিলিতে 200 নম্বরের মধ্যে 200 নম্বর যদি প্রিলি হয়, আপনার এখানে 200 নম্বরে 160 পেতে হয়, এরকম 80% মার্কস পেতে হবে এরকম না। সেখানে দরকার হয় অন অ্যান অ্যাভারেজ 50 to 60% মার্কস হলেই প্রিলি হয়ে যায়। সেই জন্য যেগুলো কঠিন টপিক, সেই টপিকগুলো বাদ দিয়ে কমন যে টপিকগুলো লেকচারে বলা হলো, সেই টপিকগুলো বারবার পড়বেন, এবং পড়া শেষে আমাদের এই টপিকগুলো রিভিশন করবেন। রিভিশন করে আমাদের যে 13 বিসিএসের স্পেশাল যে কোয়েশ্চেনগুলো ছিল, সেই কোয়েশ্চেনগুলো সলভ করবেন। সলভ করে পরবর্তীতে আমাদের যে নতুন পরীক্ষা, সেই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন। থ্যাংক ইউ অল।